আরাবুল সাহেব খুব বদমাইশি করছিলেন, কিন্তু উনি তো মাথা মোটা। উনি না বুঝে আইএসএফ এর সঙ্গে পাঙ্গা নিতে এসেছেন। আইএসএফ ছেড়ে দেবে নাকি? আইএসএফ এর একটা পেনের খোঁচায় উনি আজকে জেলের ভাত খাচ্ছে। আমাদের যিনি এমপি ছিলেন যাদবপুর লোকসভা, মিমি চক্রবর্তী মহাশয়া, যখন এনআরসি সিএ নিয়ে যখন বিল পাস হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, তখন কিন্তু উনি ঠিক চক্রান্ত করে হতে পারে, প্ল্যান করে হতে পারে, কিংবা আমাদের ফুফুজান যিনি আছেন, ফুফুজানের নির্দেশে হতে পারে, উনি কিন্তু ভোট থেকে এড়িয়ে যান। না, ফুফুজান বলছি খারাপ ভাববেন না। কেন বলছি ফুফুজান বলার কারণ এইটাই, উনি তো নামাজ পড়েন না, উজুও করেন না, কিন্তু ইফতারের সময় ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। এই জন্য আর আমাদের সায়নী ম্যাডাম যিনি আছেন, উনি কি ফিল্ম স্টার, তবে ওই ফিল্ম নয়, একটা ফিল্ম করেন। ওই ফিল্মটার বিরুদ্ধে আর কি বলবো, আমার নিজের খারাপ লাগে। উনি খুব কাছাকাছি সময়ে আমাদের যে সমস্ত হিন্দু মায়েরা বোনেরা আছেন, যারা কিনা ওনাদের আরাধ্য দেবতা, যাকে পূজা করে, সেই শিব লিঙ্গকে উনি যা পরিয়েছেন সেটা আমি আর মুখে আনতে পারবো না। উনি যদি ভাগ্যক্রমে জিতেও আসে, আমাদের যে সমস্ত যুবক ছেলেরা আছে ওদের কি বাদ দেবে নাকি? কি গো, বাদ দেবে নাকি? আরে কথা বলছেন না কেন? এটা লজ্জার জন্য নয়, এটা বাস্তব। সেই কারণের জন্য আমরা নায়িকা, গায়িকা, ফিল্ম স্টার এদেরকে আমরা কিন্তু আর লোকসভার পার্লামেন্টে কমসে কম আর পাঠাবো না। যাদবপুর থেকে তো জিতে গেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিপুল মার্জিনে জিততে হবে। ব্যবধানটা এত হবে যেন সায়নী মহাশয়া যেমন আসানসোল থেকে হেরে ধুলোর মতো উড়ে এখানে এসেছেন, এখান থেকে উড়ে যেন আবার কালীঘাটে পৌঁছে যায়, তার ব্যবস্থা। কিছুদিন আগে শুনছিলাম নাকি অভিষেক ব্যানার্জি সাহেব এখানে নাকি দায়িত্ব নেবেন অবজারভারের। উনি আসলে ওনার নামে এমন মামলা ঠুকবো না, উনি এখানে ঢোকার কথাই ভুলে যাবেন। এটা শয়তান সাহেব যেন হচ্ছে আর কি বর্তমান। আরাবুল সাহেব খুব বদমাইশি করছিলেন, কিন্তু উনি তো মাথা মোটা। উনি না বুঝে আইএসএফ এর সঙ্গে পাঙ্গা নিতে এসেছেন। আইএসএফ ছেড়ে দেবে নাকি? আইএসএফ এর একটা পেনের খোঁচায় উনি আজকে জেলের ভাত খাচ্ছেন। তবে ওই মামলায় কিন্তু শয়তান মোল্লা সাহেবও আছেন। যদি কোনো কারণে উনি লাফালাফি বাড়াবাড়ি করেন, ওনার লিস্ট কিন্তু সেকেন্ডে আছে, এবং ওনাকে কিন্তু এই জেলে নয়, তিহার জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, এখানে কিন্তু অনেক তোলামূল বন্ধু আর বালিচোর বন্ধু, কয়লাচোর বন্ধু কিন্তু দূর থেকে শুনছেন। ওনারা লজ্জা পাচ্ছেন হয়তো, ওনাদের কোনো দোষ নেই, ওনাদের কোনো অপরাধও নয়। তবে ওই তোলামূল বন্ধুদের বলি, আপনাদের যারা গার্জেন, তার মধ্যে নাম আর কি বলবো, নাম তার বলার নেই, সবাই জানে। তারা এত চুরি করেছে, বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, ইট চুরি, কাঠ চুরি, গাছ চুরি, ঘর চুরি, যা ছিল। শেষে দেখলাম কি, আমাদের যে পায়খানা ঘরে এসেছিল, সে পায়খানা ঘরটাও চুরি করে পায়খানাকেও ছাড়েনি ওরা, ওটাও চুরি করে নিয়েছে। একটা সময় আসবে যখন এই তোলামূল বাহিনী যাবে না, ওই চোর তোলামূল বলার আগে ওরা ভয়ে ছুটে পালাবে, তারা করবে মানুষ তোলামূল মনে চোর। অতএব ও যখন আসবে, পাশের গরুগুলো ভয় পাবে, না জানি এই চুরি করবে, এই চুরি করে। সেই ক্ষেত্রে বলি, ওই তোলামূল বাহিনী এখন কেসের ভয় দেখাচ্ছে, কেস দিয়ে দিচ্ছে, মস্তানি করতে আসছে, গুন্ডামি করতে এসছে, গুলি চালাচ্ছে, বোম মারছে। আমরা ছেড়ে দেবো নাকি? ছাড়ার পাত্র আমরা নই, শুধু ওয়াচ করছি, দেখছি কতদূর বাড়তে পারে, আমরা কিন্তু ফলো করছি। তারপরে সবগুলোকে একসঙ্গে লিস্ট করে সব তিহার জেলে পাঠানোর ব্যবস্থা করব। আপনারা আপনাদের এলাকায় যারা অশান্তি ছড়াচ্ছে, যারা বিদ্বেষ ছড়াচ্ছে, শুধু নামটুকু আর ঠিকানাটুকু পাঠিয়ে দেবেন আমার কাছে, তারপরে খবর নেবেন ওদের হাল হবার কি হচ্ছে। বর্তমানে একটা সমস্যা আছে, আপনাদের এলাকায় সিভিক ভলেন্টিয়ার আছে না? সিভিক ভলেন্টিয়ার এমন ভাব দেখায় উনি আইসি সাহেব, উনি বড় বস, এরকম ভাব দেখায়, তাই তো? জেনে রাখবেন, সিভিক ভলেন্টিয়ার কিন্তু ভলেন্টিয়ার, ওর গায়ে লেখা আছে ভলেন্টিয়ার। ভলেন্টিয়ারের কাজ কি? রাস্তা ফাস্তা লক্ষ্য রাখা, পরিষ্কার করা। ওই ভলেন্টিয়ার গ্রামে এসে আইসির ভাব দেখায়, উনি বড় কমান্ডার বাবু, এরকম আর ভাব দেখায়। যদি আপনার বাড়িতে আপনার কোন রকম গ্রেফতারি পরোয়ানা জারি থাকে, সেই সিভিক ভলেন্টিয়ারকে বলবেন, হাইকোর্টের নির্দিষ্ট মামলায় নির্দিষ্ট একটা অর্ডারের রায় ছিল,
যদি কোনো সিভিক ভলেন্টিয়ার আইন সংক্রান্ত কোনো কর্মসূচি জড়িত থাকে ওনার বিরুদ্ধে কিন্তু মামলা হবে। তাই সিভিক ভলেন্টিয়ার কোনো আইন সংক্রান্ত জড়িত কোনো ম্যাটারে থাকবেন না। জেনে গেলেন তো? যে সিভিক ভলেন্টিয়ার এসে বদমাইশি করবে, মস্তানি করবে, একটু ভিডিও ক্লিপটা পাঠিয়ে আমাকে দিয়ে দেবেন, ওর চাকরিটা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। এতে তো লজ্জা হওয়া উচিত। আমার সিভিক ভলেন্টিয়ার মধ্যে রাগ, হিংসা, বিদ্বেষ কিছু নেই, কিন্তু যেভাবে আমাদের আইএসএফ কর্মীর উপরে ভাব দেখায়, আর আমরা একটু কি করি না, আমরা আইন সম্বন্ধে হয়তো একটু কম জানি, কম বুঝি, তাই আমরা সার করি। আর সার না, কিন্তু ভলেন্টিয়ার সার করে দেবে, তাই ওনাকে গুরুত্ব দেবেন না। যদি কোনো সমস্যা থাকে আমাদের কনস্টেবল সাহেব আছেন, পুলিশ সাহেব আছেন, পুলিশের কথা আর কি বলবো, ওরা চটি চেটে চেটে এমন বাজে হাল অবস্থা হয়েছে, কথা বলার আগে থুতু বেরোনোর জায়গায় কাদা বেরোচ্ছে, মুখ থেকে ছিটে কাদা বেরোচ্ছে। তবে একটা জিনিস হয়েছে, আইএসএফ ভাঙড়ে আসার পরে কলকাতা পুলিশের কিন্তু অনেকগুলো সেক্টর হয়ে গেছে, অনেক থানা হয়েছে। থানা হোক, আমি চাইছি থানা হোক, প্রতিটা পাড়ায় হোক, প্রতিটা বুথে হোক, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে হোক, বাথরুমের সামনে সামনে থানা হোক, আপত্তির কিছু নেই। কিন্তু থানার পুলিশ কই? একটা থানায় নাকি 40 জন 30 জন স্টাফ, পুলিশ তো নেই। আইএসএফ এর যে কর্মী আছি আমরা যদি একটা বিক্ষোভ দেখাই, ওই ঠেকানোর ক্ষমতা আছে তো? অতএব থানা বাড়া, কোনো আপত্তি নেই, কিন্তু থানাতে যথেষ্ট পুলিশ লাগবে। সেই পুলিশটা কই? আপনাদের এখানে শুনছিলাম পুলিশ নাকি কোনো ব্যবস্থা নেয় না, আপনারা এফআইআর করতে গেলে এফআইআর নেওয়া হয় না, ফিরিয়ে দেওয়া হয়, এরকম ঘটে নাকি? আপনারা সিসি ক্যামেরা আছে না থানায়, ওই সিসিটিভি ক্যামেরার সামনে গিয়ে অ্যাপ্লিকেশন দেখাবেন এবং বলে আসবেন আপনি যে অ্যাপ্লিকেশন নিচ্ছেন না লিখিত দিন, লিখিত দিতে পুলিশ বাধ্য। সাধারণ কর্মী যারা আমরা সাধারণ মানুষ আছি, আমরা কিন্তু মালিক, এই দেশের মালিক আমরা, আর পুলিশ হচ্ছে চাকর। আমাদের চাকর, কিন্তু জনগণের চাকর পুলিশ, পাবলিক সার্ভেন্ট, ওটা ইংরেজি খুব ভালো ভাষা, বাংলা করলে কিন্তু চাকর দাঁড়ায়। সেই চাকর এখন মালিকানা করবে মানে এটা হয় নাকি? জনগণ তো দেশের মালিক, জনগণ তার অভাব অভিযোগ নিয়ে থানায় যাবে, থানা তার দায়িত্ব পালন করবে। তার মালিক যখন হুকুম করে তার চাকর কি করবে? পালন করবে তো। কিন্তু এখন তো উল্টো সিস্টেম হয়ে গেছে, উল্টো করে কেস দিয়ে দিচ্ছে, উল্টো করে ধরে নিয়ে যাচ্ছে, কেটে নিয়ে যাচ্ছে। আমাদের আইএসএফ কর্মী আর যা হোক না কেন, আইনসম্মত জ্ঞান কিন্তু খুব ভালো। ওদেরকে এত জেল খাটিয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, ওরা এখন ফোন করে বলে স্যার আমার কি 438 হয়েছে, এরকম জিজ্ঞেস করে। ওরা আইনটা এত সুন্দর শিখে গেছে, উকিলকে আর বলতে হয় না জামিন করবো কিনা এটা বলতে হয় না, বলে 438 হয়েছে। এর মানে বোঝা যাচ্ছে আমরা কিন্তু আইনসম্মত ভাবে আর পিছিয়ে নেই। প্রথমে হয়তো আমরা দুর্বল ছিলাম, এখন কিন্তু আমরা অনেকটাই সচেতন। কি মায়েরা, ঠিক তো? ঠিক বলছেন তো? মায়েরা এগিয়ে এসছেন মানে যাদবপুর জিত নিশ্চিত, এর নিয়ে কোনো সন্দেহ নেই। লক্ষ্মীর ভান্ডারে আপনারা ওই প্রলোভনে পা দেবেন না, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর ঘরের সামনে ওই মদের দোকান পাঠিয়ে দিচ্ছে, মদ খাওয়ার ব্যবস্থা করিয়ে দিচ্ছে। আর ওই আমাদের স্বামীরা, আপনাদের স্বামীরা, আপনাদের ভাইয়েরা, আমাদের যারা ভাইরা আছেন তারা কিন্তু মদে আসক্ত হয়ে পুরো জিন্দগি শেষ করে ফেলছে। সেক্ষেত্রে এই যে সমাজের যে দুর্নীতিপরায়ণ যে ব্যবস্থা, এটাকে পাল্টাতে হবে। আজকে ভাঙড়ের মানুষ তথা যাদবপুর বাসীর একটা বড় সমস্যা আছে, হসপিটালের সমস্যা। হসপিটালে গেলে কিন্তু দেখবেন ডাক্তার আছে তো বেড নেই, বেড আছে তো ডাক্তার নেই। এটা কিন্তু প্রতিটা মানুষকে ভুগতে হয়, তাই তো? আমরা তো সাধারণ মানুষ, আমরা চিকিৎসার জন্য তো নার্সিংহোমে যেতে পারবো না, আমাদের তো বালি চুরির টাকা নেই, কয়লা চুরির টাকা নেই, শিক্ষা চুরির টাকা নেই। তাই চিকিৎসার জন্য যেতে হয় গ্রামীণ যে হসপিটাল আছে ওখানে যেতে হয়, কিন্তু ওখানে কিন্তু ডাক্তার থাকে না। আর ডাক্তার থাকলেও এমন ভাবে ভাব দেখায় যেন তোলামূলের বড় নেতা এসছে, তাই তো নাকি? বেড পাওয়া যায় না, ঠিক তোলামূলের ব্যক্তিকে ধরবেন, আবার ঠিক টাকা নিয়ে বেড পাইয়ে দেবেন। এই জন্য নওশাদ সিদ্দিকী সাহেব উনি কিন্তু ডিসপ্লে করার আবেদন করেছেন, কতগুলো বেড ফাঁকা আছে, কত রোগী আছে, কোন ডাক্তার কোন দিনে বসছে, তার ব্যবস্থা করার জন্য। এটা চাই তো নাকি? আমরা চাই তো মন থেকে। এর জন্য আওয়াজ তুলতে হবে, এর জন্য কিন্তু আমাকে পার্লামেন্টে পাঠাতে হবে আপনাদের হয়ে এটা বলার জন্য। আমরা সবাই মিলে গিয়ে যদি পার্লামেন্টে কথা বলি, পার্লামেন্টের স্পিকার সাহেব তো কিছু বুঝতেও পারবে না, এত দিতেও পারবেন না। তাই জন্য এই আওয়াজগুলোকে তোলার জন্য খাম চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠাতে হবে, তবেই সম্ভব।
সেই সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির যারা বাচ্চারা আছে তারা কিন্তু সুশিক্ষা আর পাচ্ছে না। শিক্ষা পাবে কি করে? যে এবার চাকরি পেয়েছে সে তো তোলামুলেরই লোক, তার কেউ রিলেটিভ হয়, কেউ আত্মীয় হয়, বন্ধু বান্ধব হয়, তার জন্য টাকার জন্য সে চাকরি পেয়ে গেছে। আর ওর কাছ থেকে আমরা কি শিখবো? আমাদের ছেলে মেয়েদের জীবন তো অন্ধকারে অন্ধকার হয়ে যাচ্ছে। অতএব আমরা চাইছি এই শিক্ষাটা বিশ্বমানের শিক্ষা হোক, উন্নত মানের শিক্ষা হোক, সেটা কিন্তু করছে না। এই তোলামুল বাহিনী আর কিছু করুক আর না করুক, শিক্ষাটাকে পুরো জলাঞ্জলি দিয়ে আমাদের বেকার যুবকগুলোকে বেকারত্ব করিয়েছে। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকেও পঙ্গু করে দিচ্ছে। এই তোলামুলকে এবার কিন্তু বিদায় করতে হবে, তাই তো নাকি? সহমত আছেন তো? সমস্ত ফুল, পদ্ম ফুল হোক আর গেঁদা ফুল হোক আর আবার ঘাস ফুল হোক, সমস্ত ফুলকে কিন্তু এইবারে খালে ফেলে দিয়ে খাম চিহ্নকে তুলে ধরতে হবে। রাজি তো নাকি? বলার অনেক কিছু ছিল, কিন্তু যেহেতু পারমিশনের আমাদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, তার জন্য হয়তো অনেক কিছু বলতে পারলাম না। আবার আসবো, ঘরের ছেলে, আবার আসবো, আবার কথা হবে, দেখা হবে। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে বেশি বেশি সংখ্যক খাম চিহ্নে ভোট পড়ে, এবং সকাল সকাল যাবেন। কেন তোলামুলের বন্ধুরা প্ল্যান চক্রান্ত করে রাখবে, ওরা যে কোনো মূল্যে ওখানে আটকানোর চেষ্টা করবে। তবে এটাও নিশ্চিত, সেনাবাহিনীর যে কোম্পানি আসছে না, প্রতিটা বুথে বুথে পর্যাপ্ত থাকবে। সেখানে তোলামুল বাহিনীর এবারে আর ম্যাজিক চলবে না। পঞ্চায়েত ভোটে কিন্তু আমরা কেউ ভোট দিতে পারিনি, দিতে পেরেছে কি? পারিনি। সেই রাগ ক্ষোভ সবকিছু বুকে জমা আছে, সেইগুলো কিন্তু সব খামে ট্রান্সফার করবেন। যাই হোক, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা মহামূল্যবান রত্ন সম ব্যক্তিত্ব, সমর্থক এবং কর্মীবৃন্দ, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। সবার শেষে একবার তাল মেলাবেন। ইনকিলাব, ইনকিলাব, ভারতবর্ষ, ভারতবর্ষ, মূল নিবাসী, মূল নিবাসী বাবা সাহেব আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। আইএসএস, আইএসএস। চুপচাপ, চুপচাপ, চুপচাপ। ধন্যবাদ।